আমাদেরকে নিশ্চিত করতে হবে, যেটি বিএনপির একটি ট্র্যাডিশন, যেটি বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে সবসময় বিএনপি চেষ্টা করেছে এই প্র্যাকটিসটিকে অব্যাহত রাখতে। গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা, কারণ গণমাধ্যমের স্বাধীনতা যদি না থাকে, মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে, তাহলে অবশ্যই জবাবদিহিতাকে আমরা ধরে রাখতে পারবো না। এবং সেই জন্যই রাজনৈতিক কর্মী হিসাবে এবং আমার দলের অবস্থান থেকে আমরা দৃঢ়ভাবে যে কোনো মূল্যে এই ব্যাপারটিকে নিশ্চিত করতে চাই। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমরা যদি 2001 থেকে 2006 সাল পর্যন্ত পত্রপত্রিকাগুলো দেখি, আমরা দেখব সেই সময় পত্রপত্রিকাগুলো স্বাধীনভাবে তাদের মতামত উপস্থাপন করেছেন বা বক্তব্য তুলে ধরেছেন। এবং পত্রিকাগুলো এখনও আছে, আমরা পত্রিকাগুলো খুললেই দেখতে পাবো যেভাবে বিভিন্নভাবে সরকারকে, তৎকালীন সরকারকে সমালোচনা করা হয়েছে। কিন্তু আমি খুব দৃঢ়ভাবে বলতে পারবো যে যেদিন যেই পত্রিকায় সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করা হয়েছে, সেদিন সন্ধ্যার পরে কোনো এজেন্সি থেকে কোনো পত্রিকার কাছে কোনো ফোন আসেনি যে এই নিউজটা সরাতে হবে, এই নিউজটা কেন করলেন, বা এই ধরনের কোনো ফোন আসেনি, যা আমরা অবশ্যই গত 16-17 বছর দেখেছি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আমি মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থান, আমাদের রাষ্ট্র ব্যবস্থার দ্বিতীয় যেই স্তম্ভটি বা গুরুত্বপূর্ণ বিষয়, আমি সেখানে যেতে চাইছি। মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থান অত্যন্ত দুঃখজনক হলেও আমরা দেখেছি গত 16 বছর আমাদের জাতির যে গর্ব, যেটি নিয়ে আমরা যতদিন এই দেশটিকে থাকবে আমরা ততদিন যা নিয়ে গর্ব করব তা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ। আমরা দেখেছি কিভাবে এই মুক্তিযুদ্ধটিকে একটি পরিবার বা একটি দলের সম্পত্তিতে পরিণত করার চেষ্টা করা হয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা মনে করি নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা এটি একটি জাতীয় দায়িত্ব, এবং আমরা সকলেরকে সাথে নিয়ে, সকলের পরামর্শক্রমে, উপদেশক্রমে আগামী এই বিষয়টিকে আমরা উপস্থাপন করতে চাই নিরপেক্ষভাবে জাতির সামনে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর দিতে চাই। গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে আমরা এর ভিতরেই এটি বলেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই, যেটির কাজ হবে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত 16 বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুন গুম শিকার হয়েছেন, যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে এদের পাশে দাঁড়ানো যায়, সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করার মাধ্যমে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন, আমাদের একটি পরিকল্পনা রয়েছে সেই শহীদরা, তাদের বিভিন্ন এলাকা আছে যারা যেই এলাকার স্বাভাবিকভাবে দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মানুষের প্রয়োজনে আমরা হাসপাতাল তৈরি করব, দেশের ভবিষ্যৎ প্রজন্মদের শিক্ষার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব ইনশাআল্লাহ। আমরা মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন করব, ব্রিজ, রাস্তাঘাট, বড় রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই শহীদরা যাতে যুগের পর যুগ তারা হারিয়ে না যায়, বরং তারা যাতে মানুষের সামনে থাকতে পারে, সেজন্য এই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো হবে সেগুলো আমরা সেই এলাকার যারা গুম খুন শহীদ হয়েছেন তাদের নামে আমরা নামকরণ করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র একটি দল যারা 1971 এবং 24-90 দেশের স্বাধীনতা, দেশের গণ অভ্যুত্থান, দেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলন প্রত্যেকটিকে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ধারণ করে বা করতে পারে।
সম্মানিত উপস্থিতিবৃন্দ, গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদী আন্দোলনে শহীদদের অবশ্যই সার্বিক সহায়তা প্রদান আমাদের অন্যতম লক্ষ্য, যা এরই ভিতরে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব সাংবিধানিক সংস্কারের বিষয়টার দিকে যদি আপনারা নজর দেন। একটু স্ক্রিনে সাংবিধানিক সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার, জি এখানে অনেকগুলো বিষয় আছে। আমি সবগুলো বিষয় আলোচনা করব না, সেটি দীর্ঘ আলোচনা হবে, আপনাদের বিরক্তির উদ্যোগ হতে পারে। যেহেতু আমরা মোটামুটি ডিটেইলটা ফোল্ডারের মধ্যে বাংলা এবং ইংরেজিতে দিয়ে দিয়েছি, আমি সেই জন্য অতটা সময় আপনাদের নষ্ট করতে চাই না। আমি দুই একটি বিষয় এখানে আলাপ করতে চাই। অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পান, যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষ মুসলমান, আমরা সংবিধানে সেই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপরে, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংযোজন করেছিলেন। দুর্ভাগ্যবশত আমরা দেখেছি স্বৈরাচারের সময় সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা যেহেতু প্রথমে আমি বলেছি যে বাংলাদেশকে যদি গণতান্ত্রিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে যে কোনো মূল্যে গণতান্ত্রিক অর্থাৎ ভোট প্রদানের যে চর্চা, ভোটিং রাইট বা ভোট যেই বিষয়টি, এটিকে আমাদের অব্যাহত রাখতে হবে এবং অবশ্যই নিরপেক্ষ ভোট, যেই ভোটের উপরে, যেই ভোট ব্যবস্থার উপরে, যেই ভোট প্রক্রিয়ার উপরে বাংলাদেশের মানুষের আস্থা থাকবে, এইরকম ভোট। এবং বাংলাদেশের মানুষের মনে করার কারণ আছে এরকম একটি নির্বাচন, কারণ অতীতে আমরা দেখেছি 91 সাল, 96 সাল, 2001 সাল যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে একটি নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা একমাত্র একটি অরাজনৈতিক সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারই এনশিওর করতে পারে। এবং সেই জন্যই আমরা যখন আমাদের 31 দফা উপস্থাপন করেছিলাম, সেই সময় আমরা বলেছি আমরা কেয়ারটেকার সরকার আবার দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। এবং পরবর্তীতে বিষয়টি অনেকেই বলেছেন, বিষয়টি বর্তমান সরকার কর্তৃক যে সংস্কার কমিশন হয়েছে সেখানেও আলোচিত হয়েছে। তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবশ্যই আমার দলের একজন সদস্য হিসাবে আমি এই ক্রেডিট নিতেই চাইব যে বাংলাদেশে সবচেয়ে প্রথম আমরাই এই কথাটি বলেছি, অর্থাৎ স্বৈরাচারের সময় আমরা যে 31 দফা উপস্থাপন করেছি আজ থেকে প্রায় 2.5 বছর আগে, সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে এবং বিএনপির হাতে সেই পরিমাণ সংসদীয় আসনের শক্তি থাকলে আমরা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আমাদের 31 দফার মাধ্যমে একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম। সেই প্রস্তাবটি হচ্ছে যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তার মেয়াদ 10 বছরের বেশি হবে না। পরবর্তীতে সরকার কর্তৃক গঠিত যে রিফর্ম কমিশন, সেখানে অন্য অনেক দল আলোচনা করেছে, বাট এই কথাটি সর্বপ্রথম বিএনপি করেছিল, এটা ডকুমেন্টেড। কাজেই এটির ক্রেডিটও আমরা অবশ্যই গ্রহণ করতে চাই এবং আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা অবশ্যই দেশের আইনের মধ্যে এই বিষয়টি প্রবর্তন করব যে একজন ব্যক্তি ম্যাক্সিমাম 10 বছর তার প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল থাকবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সাংবিধানিক যে সংস্কার, অনেক কিছু আছে, আমাদের অনেক কিছু হয়তো করা প্রয়োজন আছে। তারপরেও একটি বিষয় নিয়ে সুশীল সমাজের মধ্যে, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে সহ বিভিন্ন জায়গায়
আলোচনা ছিল অনেক সময়, সেটি হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ। এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক, ডিবেট, অনেক কিছু ছিল। 31 দফা যেদিন আমরা উপস্থাপন করি 22শে জুলাই, আমরা সেই 31 দফার মধ্যে বলেছিলাম যে অবশ্যই আমরা এই 70 অনুচ্ছেদ বিষয়টিকে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা একটি অবস্থানে নিয়ে আসতে চাই। দু একটি বিষয় ছাড়া এইটি সম্পূর্ণভাবে ধীরে ধীরে আমরা ওপেন করে দিতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা সকল সময় মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, আমরা আমাদের 31 দফার মাধ্যমে সেটি উপস্থাপন করেছি। আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন বক্তব্য সেটা উপস্থাপন করেছি। আমরা মনে করি আমরা যারা প্রতিদিনকার রাজনীতি করি, এই যে সংসদে 300 আসন, এই 300 আসনে যারা সদস্য নির্বাচিত হবেন, তারা প্রতিদিনকার রাজনীতি করছেন। কিন্তু এই প্রতিদিনকার রাজনীতির বাইরেও সমাজে অনেক মানুষ আছেন। চিকিৎসক হতে পারেন, লয়ার হতে পারেন, সাংবাদিক হতে পারেন, সিভিল সোসাইটির বিভিন্ন পর্যায়ের মেম্বার হতে পারেন, যাদেরও দেশের সম্পর্কে বা দেশ গঠন সম্পর্কে তাদের মূল্যবান মতামত বা উপদেশ অবশ্যই থাকতে পারে। কন্ট্রিবিউট করার মতন তাদেরও, দেশ গঠনে কন্ট্রিবিউট করার মতন তাদেরও অবস্থান অবশ্যই থাকতে পারে। আমরা সেই জন্যই চেয়েছি যে এই মানুষগুলোর মধ্যে থেকেও যারা চান তাদেরকে আমরা দেশ পুনর্গঠন বা রাষ্ট্র পুনর্গঠন প্রসেসের মধ্যে ইনভলভ করার জন্য, এবং সেজন্যই আমরা যখন প্রথম 31 দফা উপস্থাপন করেছি, সেই সময় অন্য আর কোনো দল বলার আগে আমরা সেই সময় বলেছিলাম যে দেশে আমরা উচ্চ কক্ষ, সংসদে উচ্চ কক্ষ প্রবর্তন করতে চাই। আমরা চাই বাংলাদেশে সমাজের সকল শ্রেণী পেশা, শুধু রাজনীতিবিদ নয়, রাজনীতিবিদদের বাইরেও যে সকল ব্যক্তি আছেন যারা কন্ট্রিবিউট করতে পারেন, সকলের মতামতের ভিত্তিতে, সকলের পরামর্শের ভিত্তিতে আমরা ধীরে ধীরে দেশকে সামনের দিকে পুনর্গঠন করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার মধ্যে আরো অনেকগুলো পয়েন্ট আছে যা আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমি মনে করি সকল পয়েন্টগুলো এখানে হয়তো আলোচনা করলে অনেক দীর্ঘ সময় লাগবে। আমি সবকিছু হয়তো আজকে এখানে আলোচনা করছি না। এরপরে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো সুশাসন। আমাদের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মধ্যে আরেকটি চ্যাপ্টার আছে, সেটি হচ্ছে সুশাসন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, সকল পরিকল্পনা যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, যে কোনো প্ল্যান আমরা গ্রহণ করি, এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে অবশ্যই সুশাসন বলতে যা বোঝায় বা রুল অফ ল বলতে যা বোঝায়, সেটি আমাদেরকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে, তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। এবং সেজন্যই সুশাসনের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে দুর্নীতির দমন বা দুর্নীতির যে করাল গ্লাস, দুর্নীতির যে প্রভাব, যে বিস্তার আমরা গত 2 যুগ ধরে প্রায় দেখেছি, সেই বিস্তারকে যে কোনো মূল্যে রোধ করা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিএনপি একটি রাজনৈতিক দল যারা 2001 সালে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পায়। আমরা যখন পরিচালনার দায়িত্ব পাই, তখন আমরা একটি খুব কষ্টকর একটি বোঝা আমরা ইনহেরিট করি। কি সেই বোঝাটি? সেটি হচ্ছে দুর্নীতি। 2001 সালে বাংলাদেশকে আন্তর্জাতিক সংস্থা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল। আমরা যদি আন্তর্জাতিক ফ্যাক্টস ফিগারগুলো তারপর থেকে দেখি, 2001 সালের পর থেকে দেখি, বিএনপি খুব স্বাভাবিকভাবে এটি আমরা ইনহেরিট করেছিলাম, এই আনওয়ান্টেড যে লাইবিলিটিটা বা আনওয়ান্টেড যে বোঝাটা, এটা যেটা আমরা ইনহেরিট করেছিলাম। এবং তারপরে আমরা যদি খেয়াল করি, ফ্যাক্টস ফিগার যা বলে, বেগম খালেদা জিয়া সরকার পরিচালনা করার পর থেকে খুব কঠোর ছিলেন এই বিষয়ে,
খুব কঠোর ছিলেন এই বিষয়ে, এবং তার কঠোরতার ফলেই আমরা যদি স্ট্যাটিস্টিকগুলো দেখি তাহলে আমরা দেখব ধীরে 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 বাংলাদেশ দুর্নীতিতে আস্তে আস্তে এইটাতে ডেভেলপ করতে থাকে। এবং 2006 সালে যখন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করি, বাংলাদেশ দুর্নীতিতে যে চ্যাম্পিয়ন, এই অপবাদ থেকে বেরিয়ে এসেছিল বাংলাদেশ 2006 সালে। আমি যেই স্কোরিংগুলো হয়েছে এই ফোল্ডারে আপনাদের কাছে যেটা আছে, সেই ফোল্ডারের মধ্যে স্কোরিংগুলো সব দেওয়া আছে, আমি ইন ডিটেইলে গেলাম না। তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে বিএনপি সরকারই প্রমাণ করেছে একমাত্র যে তারা এই বিষয়টিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটি তারা জানে, এবং সেই কমিটমেন্টও আমাদের আছে। কাজেই ইনশাল্লাহ দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী 12 তারিখের নির্বাচনে আমরা বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে সুশাসন নিশ্চিত করা। এর ভিতরে অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনারা যদি এই পেজের সুশাসন, এই পেজটির একদম নিচে চলে যান, সেটি হচ্ছে ন্যায়পাল নিয়োগ, যেটি আমাদের অন্যতম লক্ষ্য, ন্যায়পাল নিয়োগ করা, যার মাধ্যমে আমরা আমাদের সুশাসনকে নিশ্চিত করার এক ধাপ এগিয়ে যাব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিগত 16 বছর ধরে রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটি দল, যেই দলের নেতা, কর্মী, সমর্থক সহ বহু মানুষ গুম, খুন, অত্যাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আজকে এখানে আমন্ত্রিত সকল অতিথির সামনে আমরা বলতে চাই, অবশ্যই আমরা চাই না যে ঘটনার ভিতর দিয়ে, যে বিভীষিকার ভিতর দিয়ে বিএনপি গিয়েছে, সেই ঘটনার আবার পুনরাবৃত্তি বাংলাদেশে হোক। কারণ এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। এবং সেজন্যই আমরা মনে করি সর্বস্তরে যত দ্রুত সম্ভব দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। একই সাথে 2024 সালের যে আন্দোলন হয়েছিল, সেখানে বৈষম্য নামক এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা চাই, আমাদের ইচ্ছা, আমাদের লক্ষ্য, আমাদের হাতে দেশ পরিচালনার সুযোগ থাকলে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। অর্থাৎ প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, একটি বিষয় আজকে আমাদেরকে অনুধাবন করতে হবে। একটি রাজনৈতিক সরকার হিসাবে আমরা যদি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় নিয়োগ দিতে না পারি, একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের পরিকল্পনা আছে, আমরা এমন কোনো ব্যক্তিকে যদি এমন কোনো জায়গায় নিয়োগ দিই যার যোগ্যতা তার নেই, তাহলে সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে আমার সেই রাজনৈতিক সরকার। কারণ আমার পরিকল্পনা বাস্তবায়নের যোগ্যতাই তার নেই। ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ। সেজন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, অবশ্যই আমাদেরকে মেরিটোক্রেসি অর্থাৎ মেধাকে আমাদের অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। যার যেই যোগ্যতা যেখানে, তাকে আমরা দিতে পারি। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে আমি যখন একজন মেধাবীকে, সে যেই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করুক না কেন, আমি যদি একজন মেধাবীকে তার নিজের জায়গায় পৌঁছতে সাহায্য করি, তখন সে কিন্তু একটি বিষয়ে চিন্তা ভাবনা করবে
যে আজকে বিএনপি সরকার ছিল বলেই আমি আমার মেধার শক্তিতে এখানে আসতে সক্ষম হয়েছি। কাজেই বিএনপি সরকার নিরপেক্ষতা নিশ্চিত করেছে। কাজেই আমি চেষ্টা করব যে বিএনপি সরকার নিরপেক্ষভাবে যাতে তার কাজ করতে পারে সেই চেষ্টা আমি করব। পুরো বিষয়টাকে আমি এইভাবে দেখি এবং সেই জন্যই আমি মনে করি যে যেইটা যোগ্য, যে আর যেই মেধা আছে তাকে সেভাবেই সুযোগ দেওয়া উচিত।